কদিন ধরে আকাশের পেটে এমন জল ভরে রয়েছে যে হাওয়ায় হাওয়ায় ছড়িয়ে যাচ্ছে জলো হাওয়া। জামা কাপড় কিচ্ছু শুকোচ্ছে না। ভুড়ি ভুড়ি ভেজা কাপড় চোপড় সব জড়ো হয়ে রয়েছে রান্নাঘরের পাশের ছোট ঘরটায়। সেগুলোকে ঘরে দড়ি টানিয়ে মেলতে হবে, তারপর ফ্যান চালিয়ে শুকানো ছাড়া উপায় নেই। সুমি কি আজ আবার জামা কাপড় ভেজালো? ভাবতেই আতঙ্কিত হলো উষা। ছেলের বউটার যা কাচার বাতিক, এক গাদা ভেজা জামা কাপড় পরে আছে, তার উপর আবার কাচতে বসলো কি? তাই দেখার জন্য রান্নাঘরে উকি মারল। কিন্তু এ কি, সুমি কি কাঁদছে নাকি? হাঁটুর ব্যথার জন্য উষা একপাশে সামান্য ঝুঁকে হাঁটে। দুলে দুলে রান্নাঘরে ঢুকেছে দেখে সিঙ্কের কলের জলে চাল ধুচ্ছে সুমি, কিন্তু মুখটা থমথমে। কারণটা যে উষার একেবারে অজানা তা নয়। গলা ঝেড়ে বলল, ও সুমি, কাঁদছো নাকি? সুমি কাদের কাছে শাড়ির আঁচলটায় চোখ মুছল, নাক টানছে। উষা এগিয়ে গেল। তুমি সরো, আমি বরং ভাতটা বসাচ্ছি। ও বেলা তো মাম্পি আসবে বাবাইকে ফোঁটা দিতে। তা আমি মাম্পিকে বলেছি তুমি তোমার ভাইকে ফোঁটা দেবে, তার জন্য সুমি রান্না করবে কেন? তোমাকেই রেঁধে বেড়ে খাওয়াতে হবে। তা শুনে মেয়ে কি বলল শুনবে? সুমি তাকালো শাশুড়ির দিকে। উষা হাসলো ছেলে মানুষের মতো, বলেছে আমাদের সকলকে রেস্টুরেন্টে খাওয়াবে। ভালোই হয় বল, আর রান্নার ঝক্কি পোয়াতে হয় না। সুমি লম্বা শ্বাস ফেলল। তোমার ছেলে মাংস আর মাছটা এনে দিলে আমি কিন্তু রেঁধে দিতাম মা। থাক না, তোর মনের ব্যাপারটাও তো বুঝছি। সুমি অন্যমনস্ক হতে উষা ওর হাতের থেকে চালের বাটিটা নিল। তুই বরং ঘরে গিয়ে বস, এখনো মাছের ঝোল বাকি মা, আমি করে নেব। আমি ঠিক আছে, আমিই করতে পারবো। ভাতের হাঁড়িতে চাল ছেড়ে উষা তাকালো সুমির দিকে। মন খারাপ করিস না বাবা। তাতাই বা কি করতো? নিজের বোনকে ছেড়ে কি আর জ্যাঠার মেয়ের কাছে ফোঁটা নিতে আসতে পারে? কিন্তু আমি তো ওকে ছোট থেকে ফোঁটা দিয়ে আসছি মা। টুকুর বিয়ের আগে অবধি কাকার বাড়িতে গিয়ে তাতাইকে ফোঁটা দিয়েছি দুই বোন মিলে। টুকু নিজের বোন হলেও বয়সে ছোট বলে পরে ফোঁটা দিত, আর আমি বড় সম্মান পেয়ে এসেছি বরাবর। আর আজ টুকুর মুম্বাইতে বিয়ে হয়ে গেছে বলে তাতাই টুকুর কাছে ফোঁটা নিতে চলে গেল। একবারও বলল না সুমিদি তুই ফোঁটা দিবি না? আমার কিছু বোঝার আগেই তাতাই মুম্বাইতে ছুটল। কাকিমাকে যখন ভাইফোঁটার জন্য ফোন করলাম তখন বলল এবার নাকি তাতাই ওখানেই দিওয়ালি কাটিয়ে একেবারে ফোঁটা নিয়ে ফিরবে। এ কথাটা আমায় কি একবার বলে যেতে পারতো না মা? বা যদি আজও বড় সম্মানটা দিয়ে বলতো সুমিদি আগে তুই ফোঁটা দে, তোর কাছ থেকে ফোঁটা নিয়ে তবে আমি মুম্বাই যাব। বলতে পারতো নাকি বলো? ছলছলে চোখে তাকিয়ে সুমি। উষা ছোট্ট শ্বাস ফেলল। সংসার বড় জটিল রে মা। আমরা আমাদের মতো করে ভাবি, উল্টো দিকের পক্ষ তাদের মতো করে। দুই বিপরীত ভাবনা তো আর মিল খেতে চায় না, তখনই মনোমালিন্য হয় আর কি। তুমিই ভালো আছো মা, তোমার কোনো ভাই বা দাদা নেই। আমিও তো একাই ছিলাম বলো, নিহাত কাকাদের সঙ্গে একসঙ্গে থাকতাম, তাই তাতাইটাকে কখনোই তুতো সম্পর্কের ভাই ভাবিনি। কিন্তু আজ তো তা টের পেলাম। হাড়ে হাড়ে আমায় বুঝিয়ে চাললো তুই আমার আপন নোস। ভাতের হাঁড়ি ভাত টকবক করে ফুটতে উষা গ্যাস কমিয়ে দিল। সুমি এগিয়ে এসে গ্যাসের আরেক পাশে কড়া বসিয়ে দিল, তেল ঢাললো মাছ ভাজবে বলে। উষা ধীর পায়ে বেরিয়ে এলো রান্নাঘর থেকে। সুমির কথাগুলো যেন অনেক কিছু মনে করিয়ে দিচ্ছিল। বাবা মায়ের এক মেয়েই তো ছিল উষা। ভাইফোঁটার দিন কি মন খারাপই না করতো। মায়ের গলা জড়িয়ে বলতো, মা আমাকে একটা ভাই এনে দাও না। মা হাসতো, ঠিক আছে ঠিক আছে, কাল যখন বাজার যাব তখন এনে দেব। তবে বাজার থেকে আনার দরকার পড়েনি। সেজো মেশো রেলে চাকরি করত, ট্রান্সফার হয়ে এলো দুর্গাপুরে। উষাদের বাড়ির কাছেই উঠল বাড়ি ভাড়া নিয়ে। বলল কোয়ার্টার পাইনি, আপাতত ভাড়া বাড়িতে থাকবো। আর তখনই উষার বহুদিনের পোষা ভাইয়ের স্বাদটাও মিটে গেল, সেজো মাসির ছেলে বাপ্পাকে পেয়ে। বাপ্পার তখন 4 বছর বয়স। উষা হয়ে পড়ল ব্যস্ত দিদি, কত দায়িত্ব ওর কাঁধে।
ভাইকে লেখাপড়া শেখাতে হবে, শাসন করতে হবে, আবার ওকে নিয়ে খেলাতে হবে। তা কাটছিল ভালো দিনগুলো। গুটি গুটি পায়ে বাপ্পা খেলতে খেলতে লম্বা লম্বা পায়ে ছুটতে শিখল। স্কুলে ভর্তি হলো। সময়ও ছুটছিল তুফান মেলের গতিতে। এর মধ্যে উষার বাপ্পাকে 20 বার ফোঁটা দেওয়া হয়ে গেছে। তখন উষা 27 আর বাপ্পা 24। এর মধ্যে উষার বিয়ে হলো। কোলে এসে গেল বাবাই। কিন্তু বাবাই ডাকতে গেলেই বাপ্পা ডেকে ফেলত ভীষণ। বাপ্পার থেকে কি এমন বড় ছিল উষা? হবেই বছর 3-এর বড়। তাও মনে মনে দিদি ব্যাপারটা এত বিস্তার করেছিল যে মনে হতো ওই ছোট ভাইটা যেন ওর শাসনে গড়া একটা পুতুল। ছোট ভাইকে রেখে মাসি মেশো সিনেমা গেলে সামলেছে উষা। মাসির ধুম জ্বর, উষা বাপ্পাকে সামলেছে, আর মা সামলেছে অসুস্থ মাসিকে। বাপ্পা মাধ্যমিক দেবে, উষা ঠাকুরের কাছে ওর ভালো রেজাল্টের প্রার্থনা করেছে। নিজে একদম পড়াশোনায় ভালো ছিল না, কিন্তু মন থেকে চাইতো ভাইটার রেজাল্ট যেন ভালো হয়। শীত পড়তেই নিজে হাতে সোয়েটার বুনেছে ভাইয়ের জন্য। বাড়িতে ভালো রান্না হয়েছে, ছুট্টে গিয়ে দিয়ে এসেছে মাসির বাড়িতে বাপ্পার জন্য। এভাবেই তো চলে আসছিল মায়ায় মোড়া ভালোবাসায় রাঙানো বন্ধনটা। উষা জানতো ও বড় দিদি, কিন্তু এমন ভাবনাটা ভেঙে খান খান হয়েছিল এই সুমিরই মতন এক ভাইফোঁটার দিনে। বাপ্পাকে ফোঁটা দিতে এসেছিল উষা। তখন উষার বর রজতের মাইনেপত্র ভালো ছিল না, তাই কোনো বছর প্যান্টের পিস দিল তো পরের বছর শার্টের। এভাবেই জিনিস দিত। রজত যদিও বা কখনো বলেছে এভাবে দিতে খারাপ লাগে, কিন্তু উষাই সে কথায় রজতকে বুঝিয়েছে ওরা আমাকে পেলেই খুশি, ওরা জিনিস চায় না। কিন্তু সেবার সব ভুল ভাঙল। একরকম কেঁদে কেঁদে বাড়ি ফিরেছিল উষা। হাতে শার্টের পিসের প্যাকেট, পরনে তাঁতের শাড়ি। উষা গেট খুলে ঢুকলো মাসির বাড়ি। বাড়ির ভিতর থেকে হই হুল্লোড় বাইরে পর্যন্ত আসছিল। উষার বুকের ভেতর আনন্দের দাপাদাপি। সোজা সিমেন্টের বাঁধানো রাস্তা পেরিয়ে দরজায় ঠেলা দিল। ভেজানো দরজা খুলে গেল সহজে। সঙ্গে সঙ্গে কানে এলো বাপ্পার গলা। আমি সত্যি বলছি, আমি মোটেই উষাদির ওই 1 পিস গিফটের জন্য ইন্টারেস্টেড নই। আজও মায়েরি, হয় শার্ট দেবে নয় প্যান্ট। আহা, ও পাবে কোত্থেকে? সেজ মাসি বলল। বেসিক্যালি আমার অত বিলো স্ট্যান্ডার্ড লোকজনের সঙ্গে সম্পর্ক রাখতে মোটেই ইচ্ছে করে না। উষাদি নিজে তো ফেল্টু মার্কা ছিল, তাই বিয়েও হলো একটা অগামার্কার সঙ্গে। এখন সত্যি বিরক্ত লাগে ওকে। বাবাই, মাসির কণ্ঠে মৃদু প্রতিবাদ। থামো তো, ভাইফোঁটা দেওয়ার নাম করে এখানে খেয়ে যাবে। গতবার তো প্রতিদেবকেও ডেকে এনেছিল। খাওয়াবার কথা ওর না আমাদের বলো তো? তোরা অ্যাভয়েড করতে পারিস তো? এক অচেনা মেয়েলি কণ্ঠ বলল। আর অ্যাভয়েড করতে তো দোষ নেই। আরে ও তো আর তোর নিজের দিদি নয় যে যেমনই হোক বইতে হবে। এক ভদ্রমহিলার গলার স্বর। আচ্ছা বাদ দে বাপ্পা, দেখ আমি এবার তোর জন্য এই গিফটটা দুবাই থেকে এনেছি। হাতে শার্টের প্লাস্টিকের প্যাকেটটা শক্ত করে ধরে ওদের সামনে এসে দাঁড়ালো উষা। ওকে আচমকাভাবে দেখে কি বাপ্পা থতমত খেয়েছিল? লজ্জা পেয়েছিল কি? মৃদু অনুশোচনা কি হয়েছিল বাপ্পার? জানে না উষা। শুধু মনে আছে ওর পিসি আর পিস্তত বোন যারা নাকি আগাগোড়া দুবাইতে থাকতো, সেদিন তাদের খুব খাতির হচ্ছিল। আর উষা অনেক কষ্টে চোখের জল লুকিয়ে ধানদপ্য দিয়ে আশীর্বাদ করেছিল বাপ্পাকে। বাপ্পার কপালে করে আঙুল ঠেকিয়ে মনে মনে আওড়েছিল, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তারপর এগিয়ে দিয়েছিল হাতের প্লাস্টিকটা। বাপ্পা তার ছেলে নিয়েছিল। উষার দাঁড়ায়নি, চলে এসেছিল। আর ওকে থাকার জন্য কেউ অনুরোধ উপরোধও করেনি, এমনকি মাসি পর্যন্ত না। সেদিন মনে হয়েছিল সক্ষমদেরই বোধহয় আত্মীয় থাকে, অক্ষম মানুষ চির একা। চোখের জল মুছতে মুছতে বাড়ি এসে ঠিক করেছিল আর কোনো সম্পর্ক রাখবে না ওদের সঙ্গে। বাপ্পাদের যদি ওকে বোঝা মনে হয়, তবে কেন জোর করে সেই বোঝা চাপাবে ওদের ঘাড়ে? সে তো কত কাল আগের কথা, তবু মনে রয়ে গেছে পুরনো ক্ষত হয়ে। আর আজ সুমিকে দেখে তাই যেন বুঝতে পারছিল সুমির কষ্টটা। বড় লাগে। রক্তের বাইরের সম্পর্ককে যদি বোঝা মনে হয়, তখন বড্ড লাগে। নিজেকে মনে হয় যেন বহিরাগত।
অনেক দিন আগের কথা মনে করতে চোখের কোণ ভিজে আসছিল। ঠিক সেই সময় ফোন করলো মাম্পি। ফোন তুলেই আজ বিকেলে রেস্টুরেন্টে কে কী খাবে সেই নিয়ে আলোচনা শুরু করলো। ওর ফোন পেতে কষ্টটা ভুলল অন্যমনস্ক হয়ে, ব্যথা ভোলার মতো। আর সন্ধ্যের দিকে মাম্পি এলো হই হুল্লোড় করে। বাবাইকে ফোঁটা দিয়ে সবাই মিলে বেরোলো রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট মানে একেবারে বড় রেস্টুরেন্ট। সব পোশাকি খাবার এখানে পাওয়া যায়। ভগবানের দয়ায় এখন উষাদের দিন ফিরেছে। উষার বর রজতের পদোন্নতি তো অনেক কাল আগের কথা। তারপর বাবাই ইঞ্জিনিয়ারিং করলো, মাম্পি ব্যাংকে চাকরি করে, ওর বড় ইঞ্জিনিয়ার। ওই বাবাইদেরই ব্যাচে। প্রেম করে বিয়ে করেছে দুটোতে, তাই এখন আর টাকার অপ্রতুলতা নেই। সুমির মন ভালো নেই বলে মাম্পি সমানে ভোলাচ্ছে বৌদিকে। এদিকে বাবাই পিছনে লেগে চলেছে। এবার কিন্তু আমায় দুষতে পারবে না, তোমার ভাই তোমায় দাগা দিয়েছে, আমি কমপ্লিট ইনোসেন্ট। মাম্পি চোখ পাকালো। কেন জড়াচ্ছিস? বেচারার মন এমনিতেই ভালো নেই। মেনু কার্ড হাতে বসেছিল উষা। রজত বসে চুপচাপ। একটু পরে উষাদের টেবিলের সামনে এলো ওয়েটার। মাম্পি সুমিকে খুঁচিয়ে খুঁচিয়ে অর্ডার নেওয়া করালো। গল্পে মেতেছে তিনজনে। সুমির মেজাজের গুমোটটা কমেছে। ওয়েদারটাও দুপুরের পর থেকে একটু ভালো। রোদও উঠেছিল 3টের দিকে। ভেজা বাতাব বরণে স্বল্পস্থায়ী রোদের শাসনে সবারই মন চনমন করে উঠেছিল। মনে হচ্ছিল যেন কতদিন পর আবার স্বজনের সঙ্গে দেখা। খাওয়া দাওয়া সারা হতে যখন রেস্টুরেন্ট থেকে বেরোবে তখন বাঁ পায়ের পাতাটা চিনচিন করে উঠল। তারপরেই জ্বালা। নিচের দিকে তাকিয়ে দেখে 2 ধাপ সিঁড়ির মধ্যে ভাঙা কাঁচের টুকরো পড়া ছিল। ওটাই বুড়ো আঙুলটায় গেঁথেছে। ব্যথা করছিল খুব। আ করতে বাবাই মাম্পি ব্যস্ত হয়ে পড়ল। সুমিও কাঁধে বেড দিয়ে ধরেছে শাশুড়িকে। কি হলো? ওমা, পায়ে কাঁচ ফুটলো কি করে? চটি পড়েছিলে তো? চটির বাইরে কি জানি, চটির মুখটার কাছে কি করে যে ফুটলো। রজত কিছুটা দূরে পানের দোকানের সামনে দাঁড়িয়ে পান কিনছিল। এদিকে তাকিয়ে ওদের উষাকে ঘিরে থাকতে দেখে এগিয়ে এলো। তখন উষার পাটা বেশ টনটন করছে। একটু বসতে পারলে ভালো হতো। বাবাই বলল, চলো ভেতরে ঢুকে বসবে। মাম্পি দরজা ঠেলে ভেতরে দেখে বেরিয়ে এসে বলল, খুব ভিড় মা, বসার একটাও সিট খালি নেই। ম্যানেজারকে বলো, বলল বাবাই। ওদের ব্যস্ত হতে দেখে উষা বলল, আমি ঠিক আছি, বাড়ি চলো, ওষুধ দিলেই ঠিক হয়ে যাবে, বরং একটা ট্যাক্সি ডাকো। আর এই কথোপকথনের মাঝেই ঢুকে পড়ল এক খড়খড়ে গলা, টাপুর দিনা। উষা চমকেছে। টাপুর নামে ওকে ডাকত ওর শৈশবের পাড়ার লোক। এ নাম কি এখনো জীবিত থাকার কথা? চোখ সরু করতে দেখে সামনে দাঁড়িয়ে কালো প্যান্টের ওপর খয়েরি রঙের ফতুয়া পরা, শ্যামলা গায়ের রঙের দোহারা চেহারার একটা লোক। মুখটা চেনা চেনা লাগছিল, ঠিক চিনতে পারছিল না। কিন্তু লোকটা হাসতে মনে পড়ে গেল, এ তো রবি। উষাদের পাড়ায় একটা বাড়ির পাশে ঝুপড়ি বানিয়ে থাকতো। খুব গরিব ছিল ওরা। ওর মা বাদাম ভাজতো আর ওর বাবা সে বাদাম ভাজা নিয়ে ট্রেনে ট্রেনে বেচতে যেত। এ তো সেই রবি। রবি হাসছে, আমি দূর থেকে তোমায় দেখেছি। তারপর ইনি পান নিয়ে যখন এদিকে হনহনিয়ে এলেন তখন আমিও ছুটে এলাম। রজতের দিকে ইশারা করে বলল রবি। তারপর উষার পায়ের দিকে তাকালো। কি হয়েছে তোমার পায়ে? এতদিন পর আচমকা পাড়ার এই পুচকে ছেলেটাকে এতটা বয়স্ক দেখে কিছুক্ষণের জন্য হতবাগী হয়ে গিয়েছিল উষা। বলল, দেখ না, কেমন কাঁচ ফুটেছে, রক্ত বেরিয়ে গেছে। আর এরা ভয়ে। তা ভয় তো পাবারই কথা, চলো তুমি আমার সঙ্গে চলো। রবি হাত ধরল উষার, একরকম জোর করেই ওর দোকান পর্যন্ত নিয়ে গেল। বাবাই মাম্পি যেতে চাইছিল না। তারপর উষাকে ওর দোকানের সামনে পাতা বেঞ্চে বসিয়ে ওর পা নিজের কোলে নিয়ে মাটিতে থেবড়ে বসল। ছেঁড়া কাপড় দিয়ে রক্ত মুছল। একটা ছেলেকে পাঠালো ওষুধের দোকানে অ্যান্টিসেপটিক লোশন আনতে। উষার অস্বস্তি লাগছিল। রজত মুখ চেপে হাসছিল রবির কাণ্ড দেখে। উষা বলল, রবি তুই এবার ছাড় দেখি, ঢের হয়েছে। দাঁড়াও না টাপুরদি, ভজা এক্ষুনি আসবে। কিছুক্ষণ পর সেই ছেলেটি ওষুধপত্র নিয়ে হাজির। রবিও সেসব লাগিয়ে টাগিয়ে দিল। বাবাই বলল,
একটা টেট ব্যাগ তো নিতেই হবে। হ্যাঁ হ্যাঁ, তা নেওয়াই ভালো। এবার আমি একটা ট্যাক্সি ডেকে দিই বড়। রবি ব্যস্ত হলো। বাবাই বারণ করলো, তার দরকার পড়বে না, আমরা ম্যানেজ করে নেব। কেন? দাঁড়াও না। উষা এবার বিচলিত রবিকে শান্ত করলো। থাম রবি, ওরা ঠিক ব্যবস্থা করবে। তা তুই দুর্গাপুর থেকে কলকাতায় কবে এলি, আর এখানে দোকানই বা কবে দিলি? রবি হাসলো একগাল। সে অনেক কথা টাপুরদি, একদিন তোমায় না গল্প করব। তোর মা বাবা? এখন আর কেউ নেই, তাই বিয়ে করেছি, বউ আছে, 2 ছেলে আছে, তারা এখন কাজে জুটিয়ে নিয়েছে। রবি কথাগুলো বলতে পেরে খুব খুশি হচ্ছিল। এর মধ্যেই বাবাই গাড়ি বুক করে ফেলেছে। সাদা রঙের উবের হাজির। উষা বলল, আজ আসি রে, একদিন আমাদের বাড়ি যাস। রজত মোবাইল নাম্বারটা রবিকে দিয়ে দিল, এতে ফোন করে যোগাযোগ করে নিও। গাড়ির দরজা খুলে উঠল উষা। রবি দরজার সামনে দাঁড়িয়ে হেসে বলল, টাপরদি, মনে আছে তুমি একবার আমায় ফোঁটা দিয়েছিলে? সেই যে গো, আমার জ্বর হয়েছিল, খুব সারছিল না, মা সব জায়গায় মানত কাজ করে যাচ্ছিল, তখন তুমি এসেছিলে আমাদের বাড়িতে, আমার কপালে চন্দনের ফোঁটা দিয়ে বলেছিলে, দেখবি রবি, তোর কপালে ফোঁটা দিলাম, এবার জমের দৌড়ে কাটা পড়বে। আর তাই হলো, বেঁচে গেলাম। রবি হাসছে। উষা লম্বা শ্বাস ফেলে বলল, সে তো বহু যুগের কথা, তোর মনে আছে? তখন তো তুই খুব ছোট, এই 9-10 বছরের হবি। রবি মাথা চুলকলো। সব মনে আছে টাপুরদি, আর দেখো আজও ভাইফোঁটার দিন। ট্যাক্সির দরজা বন্ধ করে দিল রবি। 2টো গাড়ি বুক করেছিল বাবাই, পরপর 2টো গাড়ি ছাড়ল। চলন্ত গাড়ির সঙ্গে মনটাও চলা শুরু করছিল উষার। কতকাল আগের কথা, পাড়ার সব বাচ্চাদের সঙ্গে রবির সঙ্গেও খেলতো উষা। ওর কপালে ফোঁটাটাও দিয়েছিল খেলার ছলে। তখন না ভাইফোঁটার দিন ছিল না তিথি, তবু মনে মনে একটা সম্পর্ক জুড়ে নিয়েছিল রবি। এতদিন পরে দেখা হয়েও যেন আন্তরিকতা উপচে পড়ছিল ওর চোখ মুখ দিয়ে। কি বা দিয়েছে ওকে উষা? খেলার ছলে ফোটাই তো। খেলতে খেলতে শাসন করা, জোর জুলুমে নিজের কথা মানিয়ে নেওয়ার আবদার, এতেই খুশি ছিল রবি। এর জন্য এখনো মনে রেখেছি ওর টাপুর দিকে, যে নামটা একরকম ভুলতেই বসেছিল উষা। ছোট্ট শ্বাস ফেলে উষা কাচের জানলার বাইরের আলোয় মোড়া কলকাতা শহরের দিকে চেয়ে রইল। বারবার মনে পড়ছে শৈশবের কথা। মাঠে গোল গোল হয়ে খেলা, উষার সব আদেশ উপদেশ কচি রবির বিনা প্রতিবাদে মানা। কিছু সম্পর্ক বুঝি সম্পর্ক ছাড়াই রয়ে যায়, আর থেকে যায় আজীবন।